ইরানের বিপ্লব কেন আছড়ে পড়েছিল আফগানিস্তানে? কথাটা শুনে অবাক লাগছে, তাই না? ইরানের বিপ্লবের ইতিহাস জানলে আমরা আজকের দুনিয়ার সংকটকেও বুঝতে পারব। ইরানের বিপ্লবের সুদূর প্রসারী প্রভাব আমাদের নজরে আসবে। ইরান বিপ্লবের সুদূর প্রসারী প্রভাব বুঝতে হলে 1900 থেকে 1979 সাল পর্যন্ত ইরানের ইতিহাস জানতে হবে। 1900 সাল থেকেই ইরানের রাজতন্ত্র ত্যাগ করে একটা সাংবিধানিক আইনের শাসনে প্রবেশের লড়াই জারি ছিল। এই কনস্টিটিউশনাল আইনের শাসন বা রিপাবলিক করার লক্ষ্যে এই লড়াই 80 বছর পরে ইসলামী বিপ্লব নাম ধারণ করে সফল হতে পেরেছিল। ইরানের জন্য একমাত্র ইসলামী বিপ্লবই এর অনিবার্য এবং ন্যায্য পরিণতি। এটাই ছিল ইরানি জনগণের মুক্তির একমাত্র খোলা পথ। আমরা আজকে ইরানের ইতিহাসের সাথে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসকেও মিলিয়ে দেব। কেন ইসলামী বিপ্লবই ছিল রিপাবলিক গড়ার লড়াইয়ের ন্যায্য পরিণতি? ইরানের বিপ্লবের ইতিহাস বলতে আমরা জানি মোসাদ্দেকের তেল কোম্পানির জাতীয়করণ, আমেরিকার পেয়ারের শাহের শাসন, তুদে পার্টির কথা, খোমেনির বিপ্লব, হোস্টেস ক্রাইসিস, আলী শরীয়তের উদ্যোগ, কমিউনিস্ট হত্যা ইত্যাদি। কিন্তু যেটা আমরা জানি না সেটা হলো ইরানের তেল সহ অন্যান্য সম্পদের উপরে পরাশক্তির লোলুপ দৃষ্টি। 19 শতকেই ইরানের উপরে সর্বাত্মক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ইউরোপিয়ানরা বলতে একদিকে ব্রিটিশ আরেকদিকে রাশিয়া। আক্ষরিক অর্থেই রাশিয়া আর ব্রিটিশ ইরানকে উত্তর আর দক্ষিণে দুই ভাগে ভাগাভাগি করে নেয় আর কি। সেই সময় ইরানের ক্ষমতার কাজার ডাইনাস্টি। এই কাজার রাজা ব্রিটিশ শিল্পপতিকে ইরানের অর্ধেকের সব কর্তৃত্ব দিয়ে দেন তার ব্যবসার লাভের একটা কমিশনের বদলে। কর্তৃত্ব বলতে সবকিছু যা যা একটা সরকার চালায় আর কি, সব রেল, রাস্তা, টেলিগ্রাফ, বাণিজ্য, ফ্যাক্টরি। বাকি ছিল তামাকের ব্যবসা। এই কাজার ডাইনাস্টির নাসির আল দিন শাহ ইরানের তামাক ব্যবসাও ব্রিটিশদের হাতে তুলে দেয় 18 শতকের শেষ দিকে। ইরানে তামাক খাওয়া একটা গুরুত্বপূর্ণ সামাজিক আচার ছিল। অনেক মানুষ যুক্ত ছিল এই তামাক ব্যবসার সাথে। তারা রাতারাতি পথে বসলো, পুরো লাভ নিয়ে যেতে থাকলো ব্রিটিশরা। এটাই ছিল ইরানের ভবিষ্যৎ রাজনীতির একটা টার্নিং পয়েন্ট। ইরানে শুরু হলো তামাক ব্যবসায়ী এবং চাষিদের ব্যাপক বিদ্রোহ। ইরানি আলেমরা ফতোয়া দিলেন তামাক খাওয়া হারাম, তারাও পথে নামলেন। রাতারাতি ব্রিটিশ তামাক ব্যবসা পথে বসলো। নাসির আল দিন শাহ ব্রিটিশদের সাথে তামাকের চুক্তি বাতিল করে দিলেন। ইরানি উলেমারা তারপর আর একটা ফতোয়া দিলেন তামাক খাওয়া হারাম, কিন্তু কিছু বিশেষ কন্ডিশনে তামাক খাওয়া যায়। কন্ডিশনগুলো এমন যে প্রাপ্তবয়স্ক সকলেই এখন তামাক খেতে পারবে। ঠিক এভাবেই ধর্ম একটা প্রত্যক্ষ শ্রেণী সংগ্রামে ইতিবাচক ভূমিকা রাখল। এরপরে এলেন ক্ষমতায় মোজাফফর আদ-দিন শাহ। তিনি 2 হাতে টাকা উড়াতেন, নবাবের বাচ্চা আর কি। কিন্তু টাকা দিবে কে? সে রাশিয়ার কাছ থেকে টাকা নেওয়া শুরু করল। ঠিক এই সময়ে ইরানকে রাশিয়া আর ব্রিটিশদের মধ্যে উত্তর আর দক্ষিণে ভাগ করে দেওয়া হয়, আর খরচের টাকা মেটানোর জন্য ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়। ইরান আবার তামাক বিদ্রোহের মতো ফুঁসে উঠল। বিক্ষোভকারীদের উপরে নির্মমভাবে দমন করা হতে থাকলো। পুলিশের মার থেকে বাঁচার জন্য বিক্ষোভকারীরা একটা গুরুত্বপূর্ণ মসজিদে আশ্রয় নিয়েছিল। সে মসজিদে ঢুকে আক্রমণ চালায় সরকারি বাহিনী। ঠিক আমাদের হাসিনা সরকার যেভাবে বাইতুল মোকাররমে ঢুকে আক্রমণ চালিয়েছিল, বিস্ফোরিত হলো ইরান। এই বিক্ষোভে পুলিশের গুলিতে মারা যান খোদ ইসলামের নবী রসুলের এক বংশধর। আপনারা জানেন নবীর বংশধরদের সাইদ নামে এক সম্মানসূচক উপাধিতে ডাকা হতো। তেমন এক সাইদকে পুলিশ গুলি করে মেরে ফেলে। ইরানে একটা বিশেষ বাহিনী ছিল সেই সময়, রাশান এলিট কসাকদের ট্রেনিং দিয়ে তৈরি বাহিনী। এটার নামই ছিল পার্সিয়ান কসাক ট্রুপস, আমাদের রক্ষী বাহিনীর মতো আর কি। ইন্ডিয়ান রয়েড ট্রেনিং পাওয়া ইন্ডিয়ান সোলজারদের পোশাক পরা মুজিব বাহিনীর ছেলেদের রক্ষী বাহিনী বানিয়ে যেইভাবে শেখ মুজিবের আমলে রাজনৈতিক বিরোধিতাকারীদের দমন করা হতো, তেমন আর কি। এরাও বিক্ষোভ দমনে নেমে পড়ে, কিন্তু শেষে বিদ্রোহ বিক্ষোভ জয়যুক্ত হয়। বলা যেতে পারে এটাই ইরানের প্রথম কনস্টিটিউশনাল রেভলিউশন। রাজা ক্ষমতা দেয় হাউস অব জাস্টিসকে, যা পরবর্তীতে পার্লামেন্টে রূপান্তরিত হয়। ইরানের প্রথম সংবিধান রচিত হয়, কিন্তু এই বিপ্লব বেহাত হয়ে যায়, ঠিক যেভাবে আমাদের মুক্তিযুদ্ধ বেহাত হয়ে গিয়েছিল। এর কারণ অবশ্য একটা ইরানের আভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, কিন্তু এই সংকটকে বহুগুণে বাড়িয়ে তুলেছিল রাশিয়া আর ইংল্যান্ড। কারণ তাদের সরাসরি আর্থিক স্বার্থ বিঘ্নিত হতো ইরান যদি দুর্বল না থাকতো। প্রথম বিশ্বযুদ্ধের পরে ইরানের দুর্ভাগ্য আরো গভীর হলো, কারণ ইরানে তেল আবিষ্কৃত হলো। সেই তেল আহরণের দায়িত্ব পেল ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি। তাতেও তারা সুখী হলো না। তাদের কর্তৃত্ব নিরঙ্কুশ করার জন্য আর্মি কমান্ডার রেজা খানকে দিয়ে মিলিটারি কু করার 1921 সালে।
সেই রেজা খানই নাম নিল রেজা শাহ এবং 1935 সালে দেশের নাম দিল ইরান। ওয়েস্টার্ন সেকুলার ইরান, ঠিক তুরস্কের আতাতুর্কের মতো। এই রেজা খানই হচ্ছে সেই শাহের বাবা যাকে হটিয়ে ইরানের বিপ্লব হয়েছিল। রেজা খান বা রেজা শাহ তার ছেলে মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে ক্ষমতায় বসায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। শাহ ক্ষমতায় আসার পরে ইরানে একটা পলিটিক্যাল স্পেস তৈরির চেষ্টা করেন। এর ফলে সবচেয়ে বেশি লাভবান হয় তুদে পার্টি, মানে ইরানের কমিউনিস্ট পার্টি। এই ইরানের কমিউনিস্ট পার্টি 1950-এ নির্বাচনে একটা ন্যাশনাল ফ্রন্ট তৈরিতে উদ্যোগী ভূমিকা রাখে। তাদের সমর্থনেই এই ন্যাশনাল ফ্রন্ট তৈরি হয় এবং এই ফ্রন্ট বিজয়ী হয় এবং মোসাদ্দেক ক্ষমতায় আসে। 1951-তে ইরানের সমস্ত তেল কোম্পানিকে মোসাদ্দেক জাতীয়করণ করে নেয়। আর ঠিক তার 2 বছরের মাথায় আমেরিকা এবং ব্রিটেন একটা মিলিটারি কুতে মদত দেয় এবং মোসাদ্দেককে উৎখাত করে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, মোসাদ্দেক সরকারের বিরুদ্ধে বিদ্রোহে ইরানের আলেম সমাজ সমর্থন দেয়। এর একটা কারণ ছিল যে মোসাদ্দেক সরকারের সমর্থক ছিল ইরানের কমিউনিস্ট পার্টি। ইরানের আলেমেরা মনে করেছিল যে কমিউনিস্টরা ক্ষমতাবান হলে আমাদের ধর্মের উপরে তারা হাত দেবে। এই তুদে পার্টি 1953 সালে ইরানি সংসদে সোভিয়েত ইউনিয়নকে চুক্তিতে তেল খনি দেওয়ার কথা তুলেছিল। কেমন বেকুব দেখে। 90-এর ছাত্রনেতা জাহাঙ্গীর সাত্তার টিঙ্কু আমাকে বলতেন, এই যে কামডা নষ্ট পার্টির কমরেড, বুঝছেন তো বাম ভাইয়েরা, আপনারা সাথে থাকলে কত বিপদ। আপনারা যেখানে থাকবেন সেখানেই সমস্যা হবে। হাসিনার যেমন র্যাব, মুজিবের যেমন রক্ষী বাহিনী, তেমন ইরানের শাহের একটা নিজস্ব বাহিনী ছিল, তার নাম ছিল সাভাক। ভয়ানক ছিল সেই বাহিনী, বাঘে ছিল 18 ঘা আর সাভাক ছিল 36 ঘা। এরপরে এলো সেই মহেন্দ্র খন 1975 সাল। 1975 সালে শাহ জাতির পিতার আদর্শ অনুপ্রাণিত হয়ে সব দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন কায়েম করে দলের নাম দিল কৃষক শ্রমিক আওয়ামী লীগ পাকশাল থুকু। নামটা ছিল রিসার্জেন্স পার্টি, ওই একই আর কি, যাহা রিসার্জেন্স তাই পাকশাল। শাহ আমলের অর্থনৈতিক উন্নয়ন হয়েছিল তেলের পয়সায়, ঠিক এখন যেমন চীনা পয়সায় বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। হিউজ ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছিল এখন যেমন বাংলাদেশে হচ্ছে। এটার নাম ছিল হোয়াইট রেভলিউশন, বাংলাদেশে যেটাকে বলা হয় উন্নয়ন। এই হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন একজন আলেম, আয়াতুল্লাহ খোমেনি। তার অভিযোগগুলো কি ছিল ভালো করে শোনেন, খুব ইন্টারেস্টিং। তার অভিযোগগুলো ছিল ভোটে কারচুপি, জি ভাই, এটাই ছিল 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা। 3 নম্বর অভিযোগ ছিল ভয়াবহ দুর্নীতি। মাম্মর শাসনের বিরুদ্ধে আমরা একই অভিযোগ কি করি না? মিল আছে না? আরো মিল আছে। ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট বের হচ্ছে লাখে লাখে, কিন্তু কাজ নাই, চাকরি নাই। ঠিক বাংলাদেশের মতো অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বলে দাবি করা হচ্ছে, কিন্তু গ্রামীণ দারিদ্র্য চরমে। গ্রাম থেকে কৃষকেরা কাজ না পেয়ে তেহরানে এসে ভিড় করছে, ঠিক যেমন গ্রাম থেকে কৃষকেরা কাজ না পেয়ে ঢাকা এসে ভিড় করে। আরো মিল আছে। খোমেনিকে দেশ ছাড়া করা হয় আর খোমেনি আশ্রয় নেয় আমি যেখানে আছি তার খুব কাছেই, প্যারিসে। যাই হোক, ইরানে বিপ্লব সফল হলো 1979 সালের ফেব্রুয়ারিতে। আমেরিকা ব্রিটেন তো লাথি খেলোই, আরো লাথি খেলো সোভিয়েত ইউনিয়ন। কিন্তু আমেরিকা ব্রিটেন তো দূরে, কিন্তু সোভিয়েত রাশিয়া তো ইরানের বর্ডারে। সেই বর্ডারে তাদের উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান ইত্যাদি যত স্থান আছে, সবগুলো প্রদেশ, আর সেই সবগুলো মুসলিম অধ্যুষিত। যদি ইরান বিপ্লবের ঢেউ এসে আছড়ে পড়ে সেই মুসলিম প্রদেশগুলোতে, তাহলে ম্যাঙ্গো আর স্যাক বোধ গান হয়ে যাবে। তাই ঠিক সেই 1979 সালের ডিসেম্বরে, মাত্র 10 মাস পরে, সে আফগানিস্তানে সেনা পাঠালো। আফগানিস্তানের ম্যাপ দেখলে দেখবেন, আফগানে সোভিয়েত সেনা থাকলে ইরানকে সে 2 দিক থেকে ঘিরে ফেলতে পারবে। সেই শুরু। কোথায় কার পানি কোথায় গড়ালো। নিজের ভূমিতে ইসলামী বিপ্লবের ভয়ে যে আফগানিস্তানে সে সেনা পাঠালো, সে আফগানের সেনা পাঠানোই সোভিয়েত ইউনিয়নের কাল হলো। কিন্তু আজ নিশ্চয়ই বুঝতে পারছেন কেন সোভিয়েত ইউনিয়ন আফগানে আগ্রাসন চালিয়েছিল। এই সত্যটা আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনি এখন আমাকে বলতেই পারেন, আপনি একাই বুঝেন আর সবাই তেজপাতা। ভাই, কথা হচ্ছে আমি মিলায় দিতে পারলাম কিনা খাপে খাপ। সব কথা গুগলে লেখা থাকে না। ওই যে একটা গান আছে না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না।